আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা জানি রাজনীতি একটা যুদ্ধের ময়দান, পৃথিবীটা একটা যুদ্ধের ময়দান। রাজনীতি সেখান থেকে অনেক বেশি আগানো, কেন রাজতন্ত্র হচ্ছে কোনো একটা দেশের সর্বোচ্চ পজিশন। এই পজিশনের জন্য লড়াইটা হচ্ছে সেই সর্বোত্তম রক্তক্ষয়ী, সর্বোত্তম যোগ্যতা সম্পন্ন হতে হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। এখানে চোর ডাকাত বদমাশই আজীবন ধরে আমরা দেখে আসছি শাসন করে আসছে, এবং তারাই একত্রিত হয়ে বাংলাদেশের সুশীল সমাজের উপর চটে গড়িয়েছে সব সময়, এবং প্রতারণার রাজনীতি বাংলাদেশে করে গেছে। এখন বাংলাদেশের প্রথম প্রজন্ম শেষ করে দ্বিতীয় প্রজন্মের রাজনীতিবিদরা বাংলাদেশে পরিবারতন্ত্র যেটা আছে তারা ক্ষমতায় আসতেছে। যেমন এদিকে তারেক জিয়া, ওদিকে সজীব ওয়াজেদ জয়, তারা বাংলাদেশের রাজনীতিতে তাদের অভিষেক হয়েছে। এবং সজীব ওয়াজেদ জয় খুব সম্প্রতি তার আল জাজিরাতে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি কনফার্ম করেছেন যে আওয়ামী লীগ নেতৃত্ব থেকে শেখ হাসিনা বিদায় নিচ্ছেন এবং সেখানে তিনি আওয়ামী লীগের নেতৃত্বে আসতেছেন। এখন প্রশ্ন চলে আসছে যে সজীব ওয়াজেদ জয় এবং তারেক জিয়া এই দুজনের মধ্যে যে লড়াইটা, রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়ে কে জিততে পারে? যোগ্যতার দিক থেকে, পারিবারিক ঐতিহ্যের দিক থেকে, শিক্ষা অথবা যে প্রস্তুতি, সেগুলোর দিক থেকে সজীব ওয়াজেদ জয়কে আমরা এগিয়ে রাখতে হবে। কারণ সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে টেক্সাসের ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটন থেকে মাস্টার্স করেছেন, হার্ভার্ডের কেনেডি স্কুল থেকে তিনি মাস্টার্স করেছেন, এবং টেক্সাসের আর্লিংটন থেকে তিনি ব্যাচেলার্স করেছেন, এবং তার পড়াশোনা সব হচ্ছে দেশের বাইরে। সুতরাং তিনি হচ্ছেন প্রচণ্ড রকমের যোগ্য পড়াশোনার দিক থেকে। বাংলা, ইংরেজি যে কোনো ল্যাঙ্গুয়েজে তিনি হচ্ছেন অসাধারণ। বাংলা বলতে তার একটু সমস্যা হয়, কিন্তু আন্তর্জাতিক যে রাজনীতি, পরিমণ্ডলে তার যে চলাফেরা, সেগুলো নিয়ে তার যে চিন্তা ভাবনা, সেগুলা অদ্বিতীয়, অতুলনীয়, অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। এখন তারেক রহমানের ক্ষেত্রে জিনিসটা কীরকম? তারেক রহমানের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে তিনি 17 বছর লন্ডনে ছিলেন এবং মোটামুটিভাবে দলকে অর্গানাইজ করার চেষ্টা করেছেন। দলের যে দায়িত্বগুলো, অর্গানাইজিং যেই কাজগুলো, তিনি সেগুলো করতে করেছেন, এবং সে অনুযায়ী তিনি তার দলের মনোনয়ন ঠিক করেছেন। যে মনোনয়নগুলো আমাদেরকে ভবিষ্যতের যেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা রাজনীতিকে চেঞ্জ করার যে ধারণাগুলো, সেগুলো আমাদেরকে দেয় না। যেটা আমাদেরকে দেয় সেটা হচ্ছে গিয়ে ঋণগ্রস্ত লোকজন, ব্যাংক খেলাপির লোকজন, ব্যাংক ডাকাত লোকজন, চাঁদাবাজ, টেম্পো স্ট্যান্ড, এদেরকে দিয়ে তিনি তার রাজনৈতিক দলগুলো নতুন করে সাজিয়েছেন। যারা 90 বছর বয়স্ক, তারা হাঁটতে পারে না, চলতে পারে না, ঠিকমতো কথা বলতে পারে না, নির্ধারণ করতে পারে না, একটা বালুর ট্রাক সরাতে পারে না, তাদের হাতে তিনি বাংলাদেশের মন্ত্রিত্ব তুলে দেবেন, নেতৃত্ব তুলে দেবেন, এবং তাদেরকে দিয়ে বাংলাদেশের পরিচালনা করবেন। 24 পরবর্তী বাংলাদেশে এই জিনিসটা প্রচণ্ড রকমের হতাশার। এখন সজীব ওয়াজেদ জয় এবং তারেক জিয়ার মধ্যে, যেহেতু তারা দ্বিতীয় প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশে উঠে আসছেন, এবং তাদের মধ্যে হেড অন লড়াই হবে, অন্য কেউ এখানে আসতে পারবে না। জামাত যত বড়ই শক্তিশালী হোক, তাদের সময় লাগবে, কেন তাদের যেটাকে বলে সাংগঠনিক দক্ষতা এখনো ওই লেভেলে যায়নি, সাংগঠনিক শক্তি এখনো ওই লেভেলে যায়নি। আওয়ামী লীগ এবং বিএনপি তারাই হচ্ছে অনেক দিনের রাইভাল ছিল, সামনে অনেক দিন ধরে রাইভাল থাকবে, যদি না কেউ প্রচণ্ড রকমভাবে নিজেকে ব্যর্থ করে দিতে পারে, অথবা জামাত প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠে আসতে না পারে। এই নির্বাচনে যদি জামাত কোনোভাবে উঠে আসে, আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের স্ট্র্যাটেজি হচ্ছে জামাতকে সাপোর্ট দেওয়া। জামাতকে সাপোর্ট দিলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে বিএনপি শক্তিশালী হতে পারবে না, আলটিমেটলি জামাত এবং বিএনপি সমানে থাকবে, এবং আওয়ামী লীগ শক্তিশালী হয়ে তিনজনের ভিতর থেকে উঠে আসতে পারে নেতৃত্ব গুণ দিয়ে। সুতরাং সজীব ওয়াজেদ এবং তারেক জিয়ার মধ্যে যে লড়াই, সেই লড়াইটা আমরা দেখতে পাচ্ছি। সেই লড়াইতে ডেফিনেটলি সজীব ওয়াজেদ জয় অনেক বেশি আগানো, শিক্ষা দীক্ষা, পারিবারিক ঐতিহ্য, নেতৃত্ব গুণ, যে কোনো দিক থেকে। তারেক জিয়া, তার পরিবার খুব বেশি বড় না, ছোট, সুতরাং তার পারিবারিক লোকজন নাই, আত্মীয় স্বজন নাই, তাকে অন্য লোকের উপর ভরসা করতে হবে, এবং তিনি ভরসা করছেন চোর ডাকাত, ব্যাংক ডাকাত, খাম্বার, টেম্পো স্ট্যান্ড, এদেরকে নিয়ে তিনি এগুলোর উপর তিনি ভরসা করছেন, যেগুলো হচ্ছে লাল বাতি, লাল সংকেত, এবং আমরা সেটা নিয়ে তাকে অনেক আগে থেকেই সচেতন চেষ্টা করেছি এবং এখনও করে যাচ্ছি। এখন তারেক রহমানের কী করণীয়? তারেক রহমানের যেটা করণীয় সেটা হচ্ছে শিক্ষিত, রুচিশীল, ভদ্র, মার্জিত, ত্যাগী, কর্মঠ, যারা বাংলাদেশের জন্য ডেডিকেটেড, তাদেরকে তার আশেপাশে নিয়ে আসা, যোগ্যদেরকে নিয়ে আসা, তাকে শক্তিশালী করা, তার মন্ত্রিত্বকে শক্তিশালী করা, যারা তাদেরকে অ্যাডভাইস করে। যেমন এই যে যারা টেম্পো স্ট্যান্ড, চাঁদাবাজি, দখলদার, এদেরকে দিয়ে যে মন্ত্রিপরিষদ তারা এখন তৈরি করার চেষ্টা করছে, এটা হচ্ছে তাদের স্যাবোটাজ। এখান থেকে তারা এগোতে পারবে না, তারা পিছিয়ে যাবে। বাংলাদেশের লোকজন এখন আর আগের মতো নেই, বাংলাদেশের তরুণ সমাজ এখন আর আগের মতো নেই, তারা সব সচেতন, হাতের মুঠোয় সারা পৃথিবী, তারা সব কিছু জানে, কী কী করতে হবে, কে কী করছে, কে কী করেছে, এগুলো সব তারা জানে। সুতরাং এদের সাথে বাহতাবাজি করে, এদের সাথে প্রতারণা দিয়ে 10 টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকুরি, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এগুলো, অ্যাপার্টমেন্ট, এগুলো দিয়ে লাভ নেই। তারেক রহমান কী করেছেন? তারেক রহমানের একটা তো মানুষের
পেশা থাকে, তার পেশাটা কি, তিনি কীভাবে একটা দল পরিচালনা করেন? সহজ প্রশ্ন, এখন উত্তরটা কিন্তু সহজ না, উত্তরটা অনেক কঠিন। সুতরাং আমরা যে কথাটা বলছি, তাহলে সজীব ওয়াজেদ জয় এবং তারেক জিয়ার মধ্যে যে লড়াইটা দ্বিতীয় প্রজন্মের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি, সেখানে সজীব জয় খুব দ্রুতই এগিয়ে যাবেন এবং তারেক জিয়া তিনি লন্ডন থেকে ফিরে এসে যে সুযোগটা পেয়েছেন সেই সুযোগটা তার হাতছাড়া করা উচিত না। তার মন্ত্রণা পরিষদকে তিনি নতুন করে রিকনস্ট্রাক্ট করা উচিত। যদি তিনি সেটা না করেন, খুব দ্রুতই 17 বছর দেশের বাইরে ছিলেন, সরকার থেকে পিছিয়ে পড়েছিলেন, এখন আজীবনের জন্য পিছিয়ে পড়বেন, আজীবনের জন্য পিছিয়ে পড়বেন। কেন? জনগণের জন্য কথা বলতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে, জনগণকে প্রায়োরিটি দিতে হবে। তিনি যদি চোর ডাকাত বদমাশ এদেরকে যদি তার দল তৈরি করেন, তাহলে বাংলাদেশের 20 কোটি মানুষের কী হবে? 20 কোটি মানুষের কী হবে? তিনি আমরা কোথায় দেখেছিলাম যে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সে বলেছে যে বাংলাদেশের ঋণগ্রস্ত এবং কোটিপতি, ঋণ খেলাপি, এদেরকে সবচেয়ে বেশি আগানো হচ্ছে বিএনপি। সুতরাং বাংলাদেশের লোকজন 20 কোটি, তার মধ্যে ঋণ খেলাপি কয়জন আছে? তিনি যদি তাদেরকে দিয়ে যদি তিনি তার সংসদ তৈরি করেন, তারপরে বাংলাদেশের 20 কোটি মানুষকে তিনি বঞ্চিত করছেন। ব্যাংক ডাকাতদেরকে দিয়ে তিনি যদি তার সংসদ তৈরি করেন, তিনি বাংলাদেশের লোকজনকে বঞ্চিত করছেন। তিনি শিক্ষিত লোকদেরকে যদি মূল্যায়ন না করেন, তিনি বাংলাদেশকে বঞ্চিত করছেন। তিনি বাংলাদেশে বড় একটা 20 কোটি মানুষকে বঞ্চিত করছেন, যে সুযোগ ও নেতৃত্ব পাওয়ার হাত থেকে বঞ্চিত করছেন। সুতরাং প্রতারণার রাজনীতি দিয়ে বেশি দিন বাংলাদেশে টিকা যাবে না, এবং সেই জিনিসটা এখনকার সমাজে অনেক বেশি বাস্তবতা। কারণ এখন অল্টারনেট মিডিয়া অনেক বেশি চলে আছে। এখন যেই বস্তা পচা যেই পেপারগুলো, প্রথম আলো, ডেইলি স্টার, ওদের যে বস্তা পচা নিউজ, সেগুলো দিয়ে, পত্রপত্রিকা দিয়ে মানুষকে আর বোকা বানিয়ে রাখা যায় না, যাবে না। সেটাই আমরা দেখতে পেয়েছি হাসিনা 17 বছর শেষে 24-এ যে বিপ্লব হয়েছে সেগুলোতে, অথবা সারা পৃথিবীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরব বসন্ত টসন্ত যা কিছু হচ্ছে, সবগুলো একই কারণে হচ্ছে। তরুণ সমাজে ভিতর দিয়ে আসতেছে, পরিবর্তনের বিশদ দিয়ে আসছেন। তারেক জিয়া যদি সেই পরিবর্তনের অংশী না হন, তিনি 17 বছর লন্ডনে ছিলেন, পরিবর্তনে তিনি কি করেছেন, কি অংশী হয়েছেন। সুতরাং তাকে পরিবর্তন হতে হবে, তার দলকে পরিবর্তন হতে হবে, যদি বাংলাদেশকে পরিবর্তন করতে হয়। যদি সেটা তিনি না পারেন, তিনি বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি দিন টিকতে পারবেন না। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।